প্রশ্ন মূল আলোচনায় যাওয়ার আগে আমার কৌতূহল থেকে আমি একটি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই। আপনারা যদি এই ব্যাপারে একটু আলোকপাত করেন। আমি প্রথমে একটু জনাব রাকিবুল ইসলাম আপনার কাছ থেকেই জানতে চাইব, প্রশ্নটির মধ্যে খুব সংক্ষেপে যদি একটু বলেন যে দেখেন জুলাই আগস্ট আন্দোলনের পরে 15 বছর ধরে চেপে থাকা শেখ হাসিনা সরকারকে যখন ক্ষমতাচ্যুত করা সম্ভব হলো, শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, নতুন একটি দলের সরকার আসলো, তখন তো আসলে আমরা সবাই আশা করেছিলাম যে এখন বাংলাদেশে একটা নতুন বাকবদল হবে, নতুন দিনের রাজনীতি হবে। কিন্তু আমরা দেখেছি যে অতি অল্প দিনের মধ্যে আমরা যারা জুলাই আগস্ট আন্দোলনে সবাই মিলে অংশগ্রহণ করেছে, অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমাদের এটা বলতেই হবে, তাদের মধ্যে আমরা এক ধরনের মারামারি, হানাহানি, পরস্পরের কথার তীর ছুঁড়ে দেওয়া, এগুলি আমরা আসলে অনেক বেশি পরিমাণে দেখতে পেয়েছি। এইটা কি আসলে, এবং যত দিন যাচ্ছে আমরা অনেকগুলি পক্ষ এর মধ্যে দেখতে পাচ্ছি। আমি একটু রাকিব আপনার কাছে জানতে চাই, এইটা কি হওয়ার কথা ছিল? যদি এইটা হয়েই থাকে, এইটা কি হইল এই কারণে যে এটা আসলে ক্ষমতার ভাগাভাগিতে? মানে আমি আপনাকে আরও সরাসরি বলতে শুরু করি যে ছাত্রদল বা বিএনপি কখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অধুনা জাতীয় নাগরিক পার্টিকে প্রতিপক্ষ ভাবতে শুরু করলো? ধন্যবাদ। ধন্যবাদ খালিদ ভাই। আমি শুরুতেই বিপরীতমুখী অবস্থান নিয়ে শুরু করছি। আপনার প্রশ্নের সাথে আমি একমত নই এই কারণে যে আমাদের অবস্থান এখন পর্যন্ত এবং আগামীতেও আমি আমার এই পদে থেকে এবং আমি আমার ছাত্র দলের যে স্ট্র্যাটেজিক কৌশল রয়েছে এবং আমি আমার বিএনপি সহযোগী সংগঠন হিসাবে আমি যতটুকু অবগত রয়েছি যে আমরা নতুন যে সংগঠন হয়েছে তাদেরকে আমরা ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের স্পিরিটকে ধারণ করে এবং আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে সহনশীলভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। এবং এখানে অবশ্যই আমাদের যে ভুল ত্রুটি থাকবে, যেমন ছাত্র সংগঠন হিসাবে আমাদের সারা দেশে এবং ক্যাম্পাসগুলোতে সারা দেশে আমাদের নেতাকর্মীদের দ্বারা যদি শিক্ষা পরিবেশ সামান্য পরিমাণে বিঘ্ন ঘটে কিংবা আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মী যদি কেউ অপরাধে যুক্ত হয়, তার বিপক্ষে অবশ্যই এখানে কথা বলতে হবে এবং এখানে প্রতিক্রিয়া জানাতে হবে। ঠিক একইভাবে এই নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন যারা আত্মপ্রকাশ করেছে তাদেরও ভুল ত্রুটি যদি হয়, আমরা শুরুতে কিন্তু দেখেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না, কারণ ওরা মাত্র শুরু করেছে, ওদের যাত্রাটা শুভ হোক। সে কারণে মধুর ক্যান্টিনের যে ঘটনা ঘটেছে কিংবা এখন পর্যন্ত উপদেষ্টাদের পদত্যাগ করে দল গঠন করার পর তাদের একটি সহযোগী ছাত্র সমাজ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যদিও তারা বারবার একটি কথা মানে এটা আলটিমেটলি যে লেজুর বৃত্তি শব্দটা নিয়ে আসে সামনে, যদিও এই শব্দটির কোনো অস্তিত্ব নেই। তো যেটা বলছিলাম আর কি, তো সেই কারণে আমরা সাধারণ গ্রহণ করেছি এবং এখানে কোনো প্রকার কোনো বিরোধ নেই, আমি এটি আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই সহনশীলভাবে বিপরীতমুখী অবস্থানে থাকতে হবে এবং ভুল ত্রুটি ধরতে হবে। বিরোধী দলের কাজই হলো অবশ্যই যারা সামনের দিকে অগ্রসর হবে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আপনার আপনি কি জনাব রাকিব, আমি জাস্ট একটু জানার জন্য, আপনি কি মনে করছেন যে যথেষ্ট পরিমাণে মানে তাদেরকে সাথে আপনাদের কোনো বিরোধ নাই, কিন্তু আপনারা তাদের মানে প্রতিটা পদে পদেই তো আমরা এক ধরনের মানে যেটাকে বলা যায় একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকার বাইরে? এটি কি মানে আমি ভুল বললাম? জি না, এখন পর্যন্ত খালিদ ভাই সত্যিকার অর্থে বড় ধরনের কোনো প্রকার কোনো কিছু হয়নি। সংঘর্ষ তো পরের কথা, মতবিরোধ হয়নি। তবে তাদের নতুন দল গঠনের আগে উপদেষ্টা পদে থেকে নাহিদ ইসলাম এবং আজকে যিনি টকশোতে রয়েছেন সহ এই নতুন রাজনৈতিক দলের বেশ কিছু বক্তব্য যেগুলো আপনি জুলাই আগস্টের স্পিরিটের সাথে যায় না এবং আপনি আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ যে স্ট্র্যাটেজি এবং সাধারণ জনগণের যে একটা আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, তার সাথে যায় না, এরকম বেশ কিছু বক্তব্য তারা রেখেছেন। তো এই কারণে বেশ কিছু মানে সন্দেহ এবং জাতীয় ইস্যুতে আপনার বেশ কিছু ইস্যুতে বাংলাদেশের যাত্রাপথে বিঘ্ন ঘটেছে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সে কারণে আপনি বলছেন যে
আপনি বলছেন যে তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে। আমি যেমন আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন তাদেরকে হেয় করে, অনেক সময় তাদেরকে। না, এখন হেও না, অবশ্যই না, আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে, কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক, এটা আমাদের কোনো অস্বীকারই নেই। কিন্তু দেখেন, আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন, যেমন বিএনপি হাইকমান্ড থেকে বক্তব্য রাখা হয়েছে কি, যে আপনার সরকারের থেকে দল গঠন করা। আপনি কি এটা যদি না বলেন তাহলে অন্যায় করা হবে, রাষ্ট্রের সাথে অন্যায় করা হবে। কিন্তু সরকারে আপনাদের এটা বলতে হবে। সরকারের থেকে তো ওরা দল গঠন করে নাই, তো সরকার থেকে পদত্যাগ আচ্ছা, করে দলে গেল। আচ্ছা, এখন এটা নিয়ে তো আপনার পজিটিভ নেগেটিভ কথাবার্তা হবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। জি। এটুকু বলার এটুকু যদি বাক্য বিনিময় না হয় হ্যাঁ। তাহলে কিসের রাজনীতি? না না, এখানে এইসব আমি কিন্তু এই ধরনের বাক্য বিনিময়কে স্বাগত জানাই। আমার কাছে মনে হয় যে জি, এটা ঠিকই আছে। কিন্তু জি। আপনারা কি একটা আসলে প্রতিপক্ষের অবস্থানে নিজেদেরকে চিন্তা করেন কিনা, যে সেইটাই আচ্ছা, জানতে চাইছিলাম। আপনি হ্যাঁ, যেটা আমি বলছেন তো যেটা। তার সরাসরি একটু, হ্যাঁ। যে আমি একটু সরাসরি বক্তব্য দিতে চাই এই ইস্যুতে, যে প্রতিপক্ষ না, শোনা, আমি আজকে, আমি না শুধু, আমি আমার পার্টির একটি অবস্থান ব্যক্ত করছি, যে হ্যাঁ। আমি যতটুকু জানি যে পার্টি জাতীয় ঐক্যতে বিশ্বাসী, কারণ আমরা দীর্ঘদিন একটা ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি। এখানে আবারও সামান্য ভাবেও যেন কোনো প্রকার কোনো বিঘ্ন না ঘটে, এবং নিজেদের মধ্যে মতবিরোধের কারণে বড় ধরনের সংঘর্ষ কিংবা আমাদের দ্বারা অপর কোনো রাজনৈতিক দল এবং ছাত্র দল দ্বারা অপর কোনো ছাত্র সংগঠন হয় না, কোনোভাবেই যেন আপনার অত্যাচারিত কিংবা সামান্য পরিমাণ আচ্ছা। নির্যাতিত না হয়। আপনি একটা এক্সাম্পল আমি শেষ করে দিচ্ছি খালিদ ভাই। আমাদের বাংলাদেশে যেমন চট্টগ্রামের একটা ঘটনা বলি আমি সর্বশেষ। চট্টগ্রাম কলেজে, যেখানে শহীদ ওয়াসিমের যে কলেজ, যেখানে ছাত্র দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসাবে এই গণ অভ্যুত্থানে বীর চট্টলার প্রথম শহীদ, সেই শহীদ ওয়াসিম, সেই কলেজে ছাত্র দলের এগেনস্টে ষড়যন্ত্র রয়েছে এবং গায়ে হাত তোলার ঘটনা ঘটেছে। আমরা তো সহনশীল ভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি, সহনশীল ভাবে। আপনি আজকে আজকে জানবেন কিনা, টঙ্গীর তামিরুল মিল্লাহ থেকে 8 জন ছাত্র দলের, মানে ছাত্র দল করতে আগ্রহী এরকম 8 জনকে বহিষ্কার করা হচ্ছে একটি তুচ্ছ ঘটনায়, যেখানে পুলিশের যে তদন্তে যে রিপোর্ট এসেছে তার বিরুদ্ধে 8 জনকে আজকে আমার 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 বহিষ্কার। আমার মনে হয় যে যে আমরা আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আমরা জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে যাই। আমাদের দর্শকরা যে বিষয়গুলি একটু সামনে আনছেন সেইটা একটু আপনাকে বলে রাখি। এইটা অনেকেই বলছেন যে 5 আগস্টের পরে কিন্তু আপনি বিভিন্ন টকশোতে বলেছেন যে কোনো দুর্নীতির কথা যদি আপনি কারো কাছে শোনেন, বা যে ছাত্রদল এই দুর্নীতি করছে বা এই দুর্নীতি, তাহলে আপনি পদত্যাগ করবেন। আপনি দুর্নীতির কথা শুনছেন কিনা, আপনি সহনশীলভাবে পরিস্থিতি মোকাবেলার কথা বলছেন। আমরা কিন্তু কুয়েটের ইস্যুটা আমরা সামনে দেখতে পাই, যে কুয়েটে আসলে ঘটনাটা কি ঘটেছে, যেটা আমরা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং সর্বশেষ আমি যদি বলি যে প্রতিটা জায়গাতেই আপনাদের সাথে, মানে ছাত্রদলের সাথে কেউ কেউ অভিযোগ করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক, এখনকার যে জাতীয় নাগরিক পার্টি, তাদের সংঘাতটাই হচ্ছে চাঁদাবাজিকে কেন্দ্র করে। অনেকেই বলছেন এটা, বা সত্ত্বাধিকারের সংঘাতটা, সেটা নিয়েও যদি আপনি একটু আলোকপাত করেন আমরা এটা শুনবো। আমরা একটু জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে যাই। জনাব আব্দুল হান্নান মাসুদ, আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন, মূল কর্তৃত্ব কারা করেছেন, এবং তাদের আসলে কি কি পাওয়া উচিত, তারা আরো কত বছর সরকারে থাকা উচিত, কতবার কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত, কিভাবে দেশের নেতৃত্বে আসা উচিত, সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস, এই যে এইসব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না, এই হচ্ছে অভিযোগ। আমি আবারও বলি জনাব আব্দুল হান্নান মাসুদ, আমরা প্রশ্ন করি, কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই। কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করার ব্যাপারে সিরিয়াস, আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানা রকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমি সেইটা লিস্ট লম্বা নাই করি, আপনার কাছে এটা শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হলো। আমি বিএনপির কথাই যদি বলি, ছাত্রদলের কথাই যদি বলি, জনাব আব্দুল হান্নান। ধন্যবাদ। আসলে আমি এখানে স্পষ্টতই একটা বিষয় যে আমাদের, সরি, আমি, হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
মূলত হচ্ছে এই যে বিরোধের কথা যেটা বলা হলো, যে আমি তো দেখছি না যে হচ্ছে ও ধরনের কোনো বিরোধ আছে। যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করেই, আপনার ব্যক্তিগত আক্রোশ, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোনো অপরাধ সংঘটিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি, তখন এটাকে মেনে নেয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত, সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদী রাজনীতির কষাঘাতে যারা নির্যাতিত হয়েছে, সেই ভাইদের যারা দীর্ঘদিন যাবৎ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওনাদের সেই রকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না। যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিরেক্টলি যে হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, যে আপনার দখলদারিত্ব হচ্ছে, যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে চাঁদা নেওয়া হচ্ছে, এবং এভাবে যখন কথাগুলো বলি চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, তখন বলা হয় যে চাঁদাবাজ বলে আপনারা কাকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পারি না। সুতরাং হচ্ছে আহ, নিজেদের গায়ে টেনে নিয়ে জনাব মাসুদ, মানে মানে এটাকে জনাব মাসুদ, আপনি যখন চাঁদাবাজের কথা ইঙ্গিত করছেন তখন আপনারা মানে এখন আপনি যে বলছেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দলকে ইঙ্গিত করেন, একটা দলের ছাত্র সংগঠনকে ইঙ্গিত করেন, এটাকে আপনারা না, ডেলিবারেটলি করেন? বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের 95% হুম, চাঁদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে, এবং হুম। সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন, তারা এটার প্রতিবাদও করছেন। যেমন রুমিন ফারহান আপু একদিন যে সরাসরি উনি টক শোতে বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়ায় চাঁদাবাজি গুলো হচ্ছে, এবং হচ্ছে কি ওনারা বিরোধিতা করেও পারছেন না। আমার কাছে আরেকজন এমপি বললেন যে হচ্ছে আমি যখন চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে জনাব কথা বলি, মাসুদ, যখন জনাব তাদেরকে শাসন করি, জনাব মাসুদ, তখন ওরা অন্য একটি গ্রুপে উঠে যায়। না না জনাব এটা মাসুদ, হচ্ছে বাস্তবতা। জনাব মাসুদ, আমি এখন এই আমি জনাব মাসুদ, এই আমি কি এই জায়গা প্রসঙ্গে থেকে বলি যে আমি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যানকেও এই চাঁদাবাজির এগেনস্টে কথা বলতে শুনেছি, শুধু ব্যারিস্টার রুমিন ফারহানাকে না। না, এটা উনি এটা স্পষ্ট বাস্তবতা। বলেছেন। ওনারা ওনারা সরাসরি সেন্ট্রাল থেকে দীর্ঘ চেষ্টা করতেছেন, হুম। ওনারা ওনাদের জায়গা থেকে ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন, কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যে যেটা ওনারা পারছেন না আসলে। যেমন ধরুন হচ্ছে একটা জায়গায় আপনি চাঁদাবাজি দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন, হুম। সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায়, তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতাগুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি আচ্ছা, হামলার হুমকি দেয়, থানা ঘেরাওয়ের হুমকি দেয়, এবং ফোন দিয়ে ধমকা ধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না, ও আমাদের লোক। তো বাস্তবতা হচ্ছে আপনি যে জাস্ট ওনারা ইয়েটাই করেন, এই সাসপেন্ডটাই করেন, কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পায় না ওনাদের অন্য নেতাদের আচ্ছা, আনুকূল্য থাকার কারণে। জনাব মাসুদ, আপনার এই বিষয়ে আপনার বক্তব্য পরিষ্কার। আমরা শুধু ওই যে যেই রকম প্রশ্নটি করেছিলাম সেটাকে আপনি প্রশ্ন করে রাখি যে আমরা আসলে যেটাকে আমরা শো অফ বলি, সেইটার ক্ষেত্রেও একটি প্রশ্ন তুলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে, তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে। গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সার্জিস আলম, আপনাদের শীর্ষ নেতাদের একজন, তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায়, এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে, পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে, মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শীর্ষ নেতাও না, ছাত্রদল করে সেজন্য মামলা করতে। এইসব ব্যাপারগুলি কি আপনারা দেখেন? মানে এইটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা, নাকি মানে আপনারা এটা এমনি করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য? না, দেখেন হচ্ছে এটা তো স্পষ্টতই কিরকম হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, তারা সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টেক্স হওয়ার জন্য স্লোগান দিচ্ছিল, কিন্তু যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে আপনারা কাকে চান, তখন তারা বললো যে হচ্ছে আমরা রিফাত রশিদকে সেন্ট্রাল সাইন নেতার মধ্যে চাই, কিন্তু সেই রিফাত রশিদই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো এটা নিয়ে অনেক সরসার্থ বিষয়ের সৃষ্টি হয়েছে। এই জায়গাগুলো হচ্ছে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেইন 8টা পোস্টের মধ্যে ছাত্র সংগঠন যেটা ওরা করেছিল, সেই ছাত্র সংগঠনের মেইন 8টা পোস্টের মধ্যে 3টা পোস্টই হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হোল্ড করছে। সুতরাং এই জায়গা থেকে
প্রাইভেটকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়টা একেবারে ডাহা মিথ্যা কথা, এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গাগুলো যেভাবে ছাড়ছে সেইভাবে পদ না ওকে পাওয়ার কারণে এই ধরনের ঝামেলা সৃষ্টি করছে। আর পাশাপাশি গতকালকে বসুন্ধরাতে যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারাই এই হামলাটা করেছে, কিন্তু সাজিদ আলম ভাই সেখানে প্রাইভেটের যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে, তপু ভাইয়ের নেতৃত্বে যে অংশটা, তাদের সাথে চা খেয়েছে, সুন্দর আড্ডা দিয়েছে, কথা বলেছে, এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের পথ আটকিয়েছেন, এবং হচ্ছে একজনকে এমনকি ছুরি দিয়ে যে ওরে শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে। এই স্পষ্টত এগুলা দেখা গিয়েছে। এখন যা যদি যিনি এইভাবে আসলে যদি সব জায়গায় যিনি আমি আসলে আরো যিনি আসলে আমি আরো আহত কয়েকটি হয়েছেন কথা তিনি তো বলছি। মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছেন? আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে, তাই না? না, তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন, এবং হচ্ছে ওনার বন্ধু হচ্ছে তপু ভাই হুম। সরাসরি এটা ভিডিওতে বলেছেন যে হচ্ছে কি হয়েছে, এবং উনি এটার বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইভও করেছেন। এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানি না। এর পাশাপাশি আরেকটি বিষয় আছে, এর কিছু অভিজ্ঞতার কথাও বলতে হয়। যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেই প্রোগ্রামে আমাদের যখন বৈষম্য ছাত্র আন্দোলন ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলা হয়েছিল, যাদেরকে ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলেছিল তারা হচ্ছে ছাত্র দলের থার্ড ফোর্থ লেয়ারের কর্মী, নেতা কর্মী, এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজগুলোর ফেস তারা পিছনে থাকে, যাতে আমরা কোনো প্রোগ্রাম গুলো করতে না পারি। এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় যে আমরা আপনাদেরকে খুবই সহযোগিতা করতেছি, খুবই হেল্প করতেছি। বাস্তবতা হচ্ছে যতগুলো হিন্ড্রেন্স সৃষ্টি করা যায় ওকে, ততগুলাই আমার মনে হয় যে hindrance আমরা সৃষ্টি করে। এবং হচ্ছে প্রাথমিকভাবে যারা যারা আমার ওই ব্যানার ছিঁড়েছে করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন যে তারা প্রত্যেকে ওই কমিটির সদস্য, ওকে কিন্তু ওকে এরকমই হচ্ছে মূলত। আমার মনে হয় যে আমরা মূল আলোচনায় আসি। এখন যে প্রশ্নটি আমি করতে চাই, আমি তার আগে জনাব রাকিব আপনার কাছে আমি আসবো। আমি 1 মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই, যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি পড়তে পারি না, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে, আপনি যদি জাস্ট 1-2 মিনিটের মধ্যে একটু বলেন, এটাতে কে টাকা দেখা দিয়েছে? যাচ্ছে এই জায়গা থেকে আমাদের, যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে, বা হচ্ছে হুম, ইয়া থেকে আপনার ফেনী থেকে লক্ষ্মীপুর থেকে, আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে, নাগরিক কমিটির, এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির হুম, সদস্যরা আছে। হুম। তো হচ্ছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা, প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচটি বহন করেছে, এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরাই এসেছে। সাধারণ মানুষও অনেক এসেছে, তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে, ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে, এরকম ভাবেই মূলত হচ্ছে মানুষগুলো এসেছে। তবে হচ্ছে মঞ্চ আশপাশে যে বিষয়গুলো জনাব এখানে আব্দুল রহমান আমাদের মাসুদ, জনাব আব্দুল রহমান মাসুদ, এই আমার কথাটা আমার না, কিন্তু আমাদের যে দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছেন যে এইটা পবিত্র রমজান মাস। আমি আপনি কি আসলে এটি আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে, ব্যাপারটা কি আসলে এরকম? এটা দর্শকরা বলছেন, এটা আমার কথা না, এটা আপনার প্রেরোগেটিভ, আপনি। না, না আমি বললেই মানতে হবে এমন ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে কিন্তু সেই এখানে ব্যাপারটা আপনি আপনারা মানছেন কিনা যে যারা জানিয়ে যারা ব্যাপারটা এসেছেন করেন। তারা নিজেদের টাকা দিয়ে আসছেন? হ্যাঁ, তারা নিজেদের টাকা এসেছেন, স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের তাদের যেই শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে তারা স্পন্সর নিয়েছেন বিভিন্ন ভাবে। যখন হচ্ছে কেউ রাজনীতিতে আসে তখন হচ্ছে রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীও তৈরি হয়, ওকে, যখন কেন্দ্রীয়ভাবে হচ্ছে কি সেই আপনারা জায়গা কোনোভাবে থেকে। ওই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয়ভাবে আপনারা কি কোনো লাভজনক হয়েছেন, লাভবান হয়েছেন কেন্দ্রীয়ভাবে, আপনারা যারা কেন্দ্রীয় বাবা কেন্দ্রীয়ভাবে? কেন্দ্রীয় বাবা আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই, আমাদের কেন্দ্রীয় বাবা কোনো ওকে লাভবান হওয়ার সুযোগ নেই। ওকে আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা, স্টেজ করার যে ভাড়াটা, হুম, সেখানে এখনো অর্ধেক টাকা আমাদের এখনো বাকি আছে। আমরা সেই দিবেন টাকাটা দিবেন তো না? দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা? না না অবশ্যই দিব, কারণ ওকে, ওনারা এর আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন, এবং হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পারি না। আমি সেটাই বলছি যে আচ্ছা হচ্ছে ঠিক আমরা আছে। এখানে লাস্ট লাভবান লাস্ট হচ্ছি। এই প্রসঙ্গে আমি আপনাকে জনাব হান্নান মাসুদ, আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতেও পেরেছি এবং আমার বিশ্বাসও হয়েছে। আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও? হ্যাঁ, এটা এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর। এটা ফিরোজপুর থেকে আমরা দেখেছি যে হচ্ছে 5টি বাস রিকুইজিশনের কথা শুধু এসেছে, শুধু এবং হচ্ছে শুধু সেই শুধু জায়গায় শুধু পিরোজপুর থেকে আর কোথাও থেকে বাস হ্যাঁ রিকুইজিশন করা হয়েছিল? আমরাও ওটাই আমরা দেখলাম। ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি, আমরা আর এটা কোথাও কি থেকে এমন খোঁজ এটা কি পাইনি। আপনাদের নেতা এবং নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য?
না না, নাহিদ সাহেব তো বলেন নাই, এবং হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর চাপ প্রয়োগ করা হয়েছে, আহতরা গিয়ে ওনার উপর চাপ প্রয়োগ করছেন এখানে আসার জন্য। এবং হচ্ছে উনি বাস টিকিটেশন দিয়েছেন, কিন্তু এখানে তেল খরচ বা হচ্ছে ইয়ে সেন্ট্রাল খরচ গুলা ওনার আসিফ কোনো সাহেব, দেন নাই। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বা মাহফুজ সাহেব না যারা উনি উপদেষ্টা আছেন উনি- তারা তারা কেউ? ওনারা ওনারা বললে তো হচ্ছে শুধুমাত্র, তো ওনারা যদি এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধুমাত্র ওকে, ফিরোজপুরের জন্য বলতেন না, সারা দেশ থেকেই বলা হতো। একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি, আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা ওকে, হয়েছে। এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। ওকে, এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোনো পদে টদেও ছিল না, ওরা হচ্ছে আহতদের একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছে আর কি, ওকে। ফিরোজপুরের যে ঘটনা। জনাব আব্দুল আনন্দ মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই। জনাব রাকিবুল ইসলাম, আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম, তারপরে জনাব আব্দুল মাহানান মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় 95% চাঁদার কথা এটা বলেছেন। আমরা এই ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই। জি, ধন্যবাদ। প্রথমত বলি, আহ, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার 1 বছর মেয়াদ পূর্ণ হয়েছে। তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে আমার ভূমিকা রাখার সুযোগ হয়েছে। শুধুমাত্র আগস্টে, জুলাই না, আগস্টের 1 তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতাকর্মীদের, বিশেষ করে আগস্টের 1, 2, 3 এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে। নিজ করা যে এসেছে, তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই, আপামর ছাত্র জনতা সবাই। এই প্রসঙ্গবাদ এছাড়া এই আমার 1 বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলের নেতাকর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি। কারণ হলো আমি এটাও বলি আপনাকে, এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদৌ করতে পারবো কি না এটাও আমি সন্দিহান। কারণ কি, আপনি সারা দেশ থেকে যদি নেতাকর্মী নিয়ে আসেন, এটার ব্যয় বহন করা অনেক কঠিন একটা না, বিষয়। আওয়ামী লীগ আমলে তো এটা করেন নাই, কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই। আওয়ামী লীগ না, একটা দুষ্ট সরকার ছিল। না, জি, খালিদ ভাই, আপনার মনে থাকার কথা, 28 অক্টোবর জি 2023 সাল জি বিএনপি সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসেছিল। জি জি লক্ষ লক্ষ নেতাকর্মী, নয়াপল্টনে, ওটা নিয়ে আসা যায়। হুম, এটা আপনি ইচ্ছা করলে পারি। হুম, আওয়ামী লীগের সময় আমরা সেগুলো করে দেখিয়েছি। হুম, কিন্তু আমি যেটা বললাম যে আমাদের এই জুলাই আগস্টের পরে যে 7 মাস অতিবাহিত করেছি, হুম, আমরা কখনো সে ধরনের প্রোগ্রাম করতে পারিনি। ওকে, কারণ এখানে আসলো হান্নান মাসুদ তিনি যা বললেন, ঠিক হুম, আছে, তিনি তার বক্তব্য বলেছেন, কিন্তু সাধারণ জনগণ হুম, এগুলো আসলে বিশ্বাস করে না। হুম, কারণ হলো, আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং হুম, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক। হুম, এবং সাবেক ছাত্র দলের, শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা, জেলায় যে সেট আপ রয়েছে আমাদের, হুম, আমাদের কারো চাঁদাবাজি করার কোনো প্রয়োজন নেই। একটা বাস বলে বাসের মালিক রয়েছে, ছাত্রদল সভাপতি, হুম, তার পারিবারিক ইনকাম সে বলার সাথে সাথে দিয়ে দিবে। হুম। কিন্তু এরকম একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে 2টা প্রোগ্রাম করলো সারা দেশ থেকে তাদের নেতাকর্মী নিয়ে এসে। না, শুধু তিনি একটা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে জনাব রাকিবুল ইসলাম। না, আমরা আর আমি কোনো জেলাতে আমি এটা আমি শুনি নাই। না, এটা আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে হুম, সারা দেশ থেকে ইতিমধ্যে তারা 2টি প্রোগ্রাম করেছে, একটা শহীদ মিনারে, হুম, মানিক মিয়া এভিনিউতে। হুম, তো এটা তিনি যতই ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা হুম, দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে, হুম। এটি কখনো বিশ্বাসযোগ্য নয়। এটা না, নতুন কিন্তু রাজনৈতিক কিন্তু দল। কিন্তু আমার কাছে একটু আমি বিশ্বাসযোগ্য, কারণ হচ্ছে জনাব রাকিবুল ইসলাম, আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে, কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন। তারা না, 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 এত বড় 6 মাসের না, না, 6 মাসে কম সময় হয়েছে, তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। না, অবশ্যই আমি আমার প্রশ্নটা সেদিকে না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এবং আমরাও কিন্তু উপজেলা, জেলায় হুম, আমাদের নেতাকর্মী রয়েছে, প্রতিটা জায়গায় হুম, কমিটি রয়েছে। হুম, আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসলো, কিভাবে গেল। তো আমরা যে ইনফরমেশন পেয়েছি হুম, সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম। দ্বিতীয়ত আসেন, আমি হান্নান মাসুদের প্রতি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট, আমি সবিনয়ে বলছি, আমার মনে হয়, মাঝে মধ্যে মনে হয় যে হয়তোবা 1-2 জনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের, শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে। প্রতি মাসে একই স্টেটমেন্ট, একই বক্তব্য চলতে থাকবে ওনাদের। সেটি কি, বিএনপি চাঁদাবাজি। তিনি বলেন 95-90 ভাগ। এখন আর কি বলবো, আমি আমার ছাত্র দলের প্রেসিডেন্ট হিসেবে ভাই, আমার এলাকায় না, না না Please, না, আমার হান্নান মাসুদ, আপনি কথা বলেন না না, প্লিজ। না, না, প্লিজ, আমি আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন। যে রাকিবুল ইসলাম যেহেতু জি, একটা বিরতি পড়লো, এটাতে আমি একটু আপনার আমি বলছি, একটু স্মরণ করায় দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন, ব্যাপারটা তো এরকম না। বিএনপির অনেক লোক, আমি নাম না বলি, বিএনপি জি, করছেন, বিএনপির কথা ভাবছেন, এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন। এবং আমরা কিন্তু উনি বলছেন। মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তিও এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব। জি।
বলছি জি। জি। তো খালিদ ভাই আপনি যেটা বলেছেন, তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম। হুম তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয়, হুম যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে হুম প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা। হুম একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না। তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলোকে নিবৃত্ত করার জন্য, হুম হ্যাঁ রুমিন ফারহান আপু বলেছে, তিনি বলেছেন, হুম তিনি কোন খুব থেকে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি। হুম তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনৈতিকভাবে সচেতন তারা হুম সবাই বুঝে, সবাই জানে। তো আমি এক দুজনের বক্তব্য থেকে যাবো না, অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে, হুম অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স। আপনি দেখেন আশুলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো, যে কথায় কথায় যে আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন, সেটা হুম দেখেন রিটার্ন, সেটাকে আমার দেখেন একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতাকর্মীরা থানা ঘেরাও করে। আচ্ছা, একটা থানা ঘেরাও করলে এটা কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে যায়, হুম পত্রপত্রিকা আসে। আমি বলছি নিউ মার্কেট থানায় একটা ঘটনা ঘটেছিল, এই যে আমার ছাত্রদলের দপ্তরে হুম। গিয়ে দেখবেন 3 জনকে আমরা বহিষ্কার করেছি, 3 জনকে পদদারে 3 বহিষ্কার করেছি। না কিন্তু তারপরে আসেন এবং কিন্তু আমি কিন্তু আমি বলি কিন্তু 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 তারপরে কিন্তু জনাব রাকিবুল ইসলাম, মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন, আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্রদল যুবদল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে, থানায় হুমকি দেওয়া আচ্ছা, হচ্ছে? আমি সেজন্য জি আমি সেজন্য বলছি ভাই। জি। তো তারপরে আসেন যে আসলে এটা দেখলাম যে বিএনপির পিয়ন পরিচয় দিয়ে পার্টি হুম অফিসের কিংবা ওই মহাসচিবের নাম ড্রাইভারের হুম পরিচয় দিয়ে একটি করলো এবং ভিডিও, তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না, বলা হচ্ছে তাকে অ্যারেস্ট করে তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো, উৎসাহিত করা হচ্ছে। এইসব যখন আপনি যুবদলের একটা শ্রীপুরের ঘটনায় বহিষ্কার করে তাকে মামলা দেওয়া হয়েছে, মানে এগুলো ছোট ঘটনা খালিদ ভাই, হুম বাট না, আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ পর্যায়ে কি মেসেজ যায়, হুম কি মেসেজ যায় সেটা আমরা জানি। আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া হয়েছে, তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নেবে না, নিবৃত্ত করা যায়। আমরা সেই প্রক্রিয়ায় রয়েছি এবং আমি একজন সচেতন রাজনীতিবিদ, রাজনীতি ছাত্র সংগঠনের হুম প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি বিএনপির পক্ষ নিয়ে না। বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি, হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না, গ্রাম পর্যায়ে পর্যন্ত অপরাধ কতটুকু করা যায়। এই যে মংলা পোর্ট বলেন, চট্টগ্রাম পোর্ট বলেন, হ্যাঁ সচিবালয় বলেন, এখানে যাদের যাতায়াত রয়েছে তারা যে ধরনের দুর্নীতিবাজ, আমার মনে হয় যে আমি জনাব রাকিবুল ইসলামের ইঙ্গিতটি বুঝতে পেরেছি। আমার প্রশ্ন শুরু করার আমি আগে বলছি আপনি কি শেষ করেছেন আমি জনাব আমি রাকিব? ভাই আরেকটু ভাই আচ্ছা, please, তাহলে যদি আপনি আমার 1 মিনিটে শেষ করেন। না আমি এখানে সরি, আমি খেয়াল জি করেন। জি 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 এখানে যাদের যাতায়াত রয়েছে এবং এখানে তাদের কাজটা কি। আমি খালিদ ভাই আপনি আমাকে শুরুতে প্রশ্ন করেছেন যে সর্বশেষ আপনার টক শোতে হুম আমি ছাত্রদলের সভাপতি হিসেবে বলেছিলাম হুম যে ছাত্রদলের সভাপতি হিসেবে যদি স্পেসিফিক দুর্নীতি কিংবা আমার এই পদের অপব্যবহার আমি হুম করি, আমি আমার পদ থেকে অব্যাহতি নেব। আমি আপনাকে স্পষ্ট বলেছিলাম। তো খালিদ ভাই আপনি আমার কাছে প্রমাণ দেন একটি অভিযোগ, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আজকে। না কিন্তু আমি আজকে এমন কি হইতে পারে, আমি এমন আজকে কি হইতে পারে যে সচিবালয়ে আপনি আসলে দুর্নীতি করতেছেন না কিন্তু আপনার লোকজন করতেছে চাঁদাবাজি, আপনি আপনাকে আলাদা জি করতেছেন? না জি খালিদ এটা কি ভাই হইতে এখানে পারে? আপনাকে না না, এটা কি খালিদ হইতে ভাই পারে কিনা, এখানে এই কথা আপনার আসতেছে আমি কিনা? বলছি যে আমি বলছি ধরেন সেটা ছাত্র বলবো দলের মধ্যে না শুধু রাকিব চাঁদাবাজি না করে না আর না বাকিরা না করে? না 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 আমি বলছি খালিদ ভাই যে হ্যাঁ যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে খালিদ ভাই, তাহলে আর আমরা তো দীর্ঘদিন যাবত সংগঠন করি, হ্যাঁ যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে হুম তৃণমূলে তার প্রভাব পড়ে। ওকে। আপনি শেখ হাসিনা ডিক্টেটর ছিল, সেহেতু কি হয়েছে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত সবাই সরি রাকিব, আমি ফ্যাসিস্টের সরি রাকিব, আমি একটু বোঝার জন্য আমি এখনই হান্নান মাসুদের কাছে যাব আমার এটা বোঝার জন্য। তাহলে আপনি বলতেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে চাঁদাবাজির কাণ্ডগুলি করতেছে সেগুলি আপনারা কেউ করতেছেন না, না বিচ্ছিন্ন না না দুই একটা অবশ্যই বিচ্ছিন্ন দুই একটা করতেছেন? আমাদের বেশ কিছু বিপদগামী নেতাকর্মী রয়েছে, ওকে। তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং অনেকে হয়তোবা দরস্তার বাইরে রয়েছে, আমি ওকে। বিশ্বাস করি। কিন্তু আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের ধারা উপাদান কিন্তু আমি এক মিনিট জি কিন্তু কিন্তু যারা সচিবালয়ে প্রতিনিয়ত যাদের যাতায়াত, যারা ছাত্র আমি বা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত সচিবালয়ে গিয়ে বসে থাকে, বিভিন্ন বন্দরে গিয়ে বসে থাকে, সিটি কর্পোরেশন আমার বসে থাকে, কাজ কি তাদের? জনাব রাকিব, আমার এখানে তাদের জনাব কাজটা রাকিব, কি? আপনাকে একটু থামাচ্ছি কারণ আমার এই প্রসঙ্গে একটু জনাব হান্নান মাসুদকে শুনতে হবে। জনাব হান্নান মাসুদ, আসলে কিন্তু রাকিব এই কথাটা যে বলেছেন সেটার ব্যাপারে আমি একটু আপনার মতামত শুনতে চাই, কারণ আসলেই আমার আমাকে অনেকেই বলছেন যে আপনারা
সচিবালয়ে গিয়ে বসে থাকেন, থানায় যান, ডিসি অফিসে যান, পঞ্চগড়ে জেলা জজ সাহেবের ওখানেও আপনারা গিয়েছেন, জজ সাহেব চেঞ্জ করে দিয়েছেন। এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই, যেন হান্নান মাসুদ করছেন কিনা এগুলা। না, আসলে হচ্ছে প্রশ্নগুলো তো করা যায়। ভাই বললো যে হচ্ছে সাদাবাজি দখলদারিত্ব নিয়ে অনেকগুলা নিউজ। ভাই হচ্ছে আমি নিজে এরকম মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও, এরকম ফেস হওয়া সত্ত্বেও, আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে। আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে হচ্ছে নিঝুম দ্বীপের মতো একটি জায়গায়, সেখানে হচ্ছে বালি পর্যটন ইয়া থেকে ওখান থেকে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে, মাছের হাড় ভাড়া দেওয়া হচ্ছে। 30 বছর ধরে এক জায়গায় একজনে মাছ ধরছে জেলে, তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হাড়ে 30 লাখ 10 লাখ টাকা করে নেওয়া হচ্ছে। সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না। এমন হচ্ছে ঘাট কেন্দ্রিক আমার এলাকায় এই না 3 দিন না, আগে আমার মনে হয় যে বলছি ভাই, আমার মনে হয় যে আমি জনাব একটা মাসুদ, জনাব মাসুদ মিডিয়াতে আপনি একটু ওই প্রশ্নটার মধ্যে একটু আসেন, মানে সচিবালয়ে যাচ্ছেন আমি কিনা বৈষম্য আমি বিরোধী বলছি, ছাত্র আন্দোলনের আমি আমি সমন্বয়ক। আমি সেটার উত্তরও জি। দিব, দুইটার উত্তরও দিব। আমি মানে এই বিষয়টা বলছি, মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত রিস্ক করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে আছে, কিন্তু সেই জায়গায় থামতেছে না। সারা দেশে কি অবস্থা আপনি বুঝেন। মহিলারা, একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট দখল নিয়ে মহিলার মাথায় কোফের চিহ্ন, মানে কোপ দিয়ে মাথায় পর্যন্ত কোপানো হয়েছে। এই জাতীয় কাজগুলা ভাই মানে কঠিন ভাবে হচ্ছে, সারা দেশে হচ্ছে। কিছু মিডিয়াতে আসে, কিছু আসে না। এবং হচ্ছে এই ক্ষেত্রে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে, কিন্তু হচ্ছে ধর সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয়, জেলা থেকে সাপোর্ট দেওয়া হয়। আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয়। তো এদেরকে কখনো কেউ এদের কিঞ্চিও ধরতে পারে না। আমার এলাকায় না হলে 8-9 জনকে সাসপেন্ড করা হয়েছে। একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার সাহস পুলিশের হয় না, কারণ হচ্ছে পুলিশকে কঠিন চাপ দেওয়া হয়। সে মামলা তো আপনাদের বিরুদ্ধেও নেয়ার সাহস পুলিশের নাই। হচ্ছে হচ্ছে এখন আমাদের বিরুদ্ধে এরকম স্পেসিফিক অভিযোগ থাকলে অবশ্যই নিবে। আমি জানি না যে হচ্ছে কোথায় না না, সাপোর্ট কারণে আপনাদের নিতে বিরুদ্ধে পারে নাই। না না আর পাশাপাশি ভাই যেটা বললো সচিবালয়ে, হ্যাঁ সচিবালয়ে আমি আজকেও গিয়েছি। সচিবালয়ে আমি আজকে গিয়েছি চতুর্থবারের মতো, মনে হয় আমার আজকে যাওয়া হয়েছে। গত 7 মাসের মধ্যে চতুর্থবারের মতো আজকে গিয়ে আমি আমার ফেরি, আমার এলাকায় ফেরি 3 জায়গায় জন্য একই সিটিতে, না আমাদের এতটাই পাওয়ার, একটা সিটিতে 3 জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে। সন্দ্বীপ থেকে, সন্দ্বীপের এটা হাতিয়া আর হচ্ছে ভোলা ইয়াতে মনপুরার এখানে দুইটাতেই হচ্ছে আপনার ইয়ার কাজ শুরু হয়ে গেছে, আপনার ঘাটের কাজ শুরু হয়েছে। আমার এখানে অর্থ বরাদ্দ দিচ্ছে না, যে হচ্ছে অর্থ সংকট অর্থ মন্ত্রণালয়ের। তা আমি বলে আসছি যে হচ্ছে যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালাবাটে নিয়ে সচিবালয়ের সামনে বসে যাবো, যাতে হচ্ছে আমাদেরকে আমাদের ফেরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি। এত 10 কোটি টাকার অর্থ বরাদ্দ আপনি 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 আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয়, আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি, একটা অভিযোগ দেখা যে হচ্ছে গিয়ে কোনো ধরনের মানে আমাদের যারা আছি আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি। পাশাপাশি মংলা বন্দর বলেন, চট্টগ্রাম বন্দর বলেন, 2 বন্দরে হচ্ছে শ্রমিকদের, ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি। আমার আন্ডারে যুব উইং, শ্রমিক উইং, এ জাতীয় যতগুলো উইং হবে, ফ্যাশাজিবি উইং, সবগুলো হচ্ছে এই জায়গা থেকে হবে আর কি। তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিব। আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা দেশে যে কয়টাই শ্রমিক ইয়া করেছে, রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা কমিটি আছে, সেখানেও আমি উপদেষ্টা। কিন্তু ভাইরাল করা হয়েছে মংলা বন্দরের শ্রমিকদের উপদেষ্টা আর হচ্ছে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের উপদেষ্টা। যতগুলো শ্রমিক কমিটি হয়েছে প্রত্যেকটাতে আমি উপদেষ্টা হিসেবে আছি, কারণ হচ্ছে এটা আমাদের দলীয় একটা সংগঠন, মানে সহযোগী কি বলে না, এটাকে, কিন্তু জনাব একটা হান্নান সংগঠন মাসুদ, হিসেবে জনাব থাকবে। হান্নান মাসুদ, আমি আসলে বারবার এই প্রশ্ন করতে আমি আসলে আপনাদের এখন আপনাদের আমি আরেকটু মজার বিষয় বলি ভাই। না, আর মজার সেই বিষয় বলার আগে চট্টগ্রাম বন্দর, একটু একটু এখানে একটু একটা কম বিষয় মজার আছে, বিষয় একটু চট্টগ্রাম বলে নেবেন কিনা সেটার জন্য একটু বলতেছিলাম আর কি। চট্টগ্রাম বন্দরের কোন অফিসে কখনো কোন একজন অফিসারের সাথে আমার আজ পর্যন্ত কখনো দেখা হলো। উল্টো এই কমিটি করার পরে সেখানের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে যে এই জায়গায় নাকি হচ্ছে শ্রমিক কমিটি করার কোনো সুযোগ নেই এবং হচ্ছে এটার আইনি জবাব দিতে হবে। আচ্ছা, তো হচ্ছে চেয়ারম্যানের সাথে একটা বিষয় বুঝাতে চাচ্ছে যে হচ্ছে মনে হয় যেন চট্টগ্রাম বন্দর আর হচ্ছে মংলা বন্দর পুরোটা আমি কন্ট্রোল করি এবং আসলে করেন না তো জনাব হান্নান মাসুদ, আসলে করেন না তো। না, কিভাবে করবো আপনি বলেন। মানে হচ্ছে না, আমি তো সেটা জানি না, বাংলাদেশে আমি তো সেটা রিক্সা জানি না। শ্রমিক আছে আমি 1000, আমি যদি মানে লক্ষ লক্ষ রিক্সা শ্রমিক আছে, আমি যদি 1000 জন দিয়ে একটা কমিটি দিয়ে যদি আমি সেই কমিটির উপদেষ্টা হই, তাহলে সারা দেশের রিক্সা শ্রমিকদেরকে আমি কন্ট্রোল করি, জনাব সারা হান্নান দেশের মাসুদ, রাস্তাঘাট আমি কন্ট্রোল করা শুরু করি। জনাব হান্নান মাসুদ, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় এমনকি আইন আদালতও আপনাদের সাংঘাতিক প্রভাব। আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের, আপনারা
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয়। সারা বাংলাদেশ থেকে এরকম এই ব্যাপারটা আসে। আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না, আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা, এগুলি আপনারা করেন কিনা। না, আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরানোর কোনো ধরনের অভিযোগ আমি শুনি নেই বা এটা জানি না। আমি তো দেখতেছি আমি নিজে একজন ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অভিযোগ দিতে দিতে আজকে সচিব ইউনিয়ন পরিষদ চুরি হয়েছে, সেই ইউনিয়ন পরিষদের সচিবকে মামলা দিতে বলছে, মামলা সেরকম কোনো কিছু আপনার সচিব দেয় নাই। সেরকম সেই সচিবকে সরানোর জন্য আমি কয়েকবার ওনাকে সরিয়ে আপনারা তদন্ত করেন, সেই সচিবকে আজ পর্যন্ত আজকে প্রায় 15 দিন হয়েছে আজ পর্যন্ত সরানো যায় নাই। আমি নিজে একজন ইউনিয়ন পরিষদ সচিবকে সরাইতে পারতেছি না, আমি জানি না কে আচ্ছা, কিন্তু আমার মনে হয় যে তাহলে জনাব হান্নান মাসুদ, আমি আপনাকে একটু আরো অনুরোধ করি যে আপনি তাহলে একটু চোখ কান আরেকটু খোলা রাখেন, কারণ আপনি চাইলে এই ব্যাপারগুলি, যেহেতু আমি আগেও বলছি, আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না, তবে আপনি চোখ কান খোলা রাখলে এগুলো আপনি শুনবেন, এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে তখন হয়তো পারবেন না। যাই হোক, আমি এটা দিয়ে আজকে আমার এই অনুষ্ঠান, হ্যাঁ আমি জেলাটার নাম, আমি জেলাটার লোকেশন একটু বলি, এটা উত্তরাঞ্চলের একটা জেলা, আপনি খোঁজ নিলেই জানবেন। আচ্ছা, যাই হোক, আমি দর্শকদের কাছে জানতে চাইছিলাম, আপনার কাছে আমার প্রশ্ন আছে রাকিব, আপনার কাছে আসার আগে আমার একটু প্রশ্ন আছে জনাব হান্নান মাসুদের কাছেই, কিন্তু জনাব হান্নান মাসুদের কাছে এই প্রশ্ন নিয়ে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দেশে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে চলেছে। শিক্ষক, আপনি একটি টকশোতে বলেছিলেন যে জনাব নুরুল হক নূর, ডাকসুর সাবেক ভিপি, তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনার দলে যোগ দিতে চেয়েছিলেন। এই বিষয়টি অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন 10 কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে তার দল থেকে কয়েকজন ভাগিয়ে এনেছেন আপনারা। আমি আসলে এই উত্তর চাপানে যেতে চাই না, আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই, নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন, এই কথাটা কি আপনি তথ্যভিত্তিক বলেছেন কিনা, নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা আপনি করে রাখলেন? না, আমি অবশ্য তথ্যভিত্তিকই বলেছি। গত 21 টিভিতে আপনারা আমার লাস্ট আলোচনাটাও দেখবেন, সেখানে রাশেদ ভাইও ছিলেন, উনিও স্বীকার করছেন এইসব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে। ওনারা মনক্ষুণ্ণ হয়েছেন, বললেন যে আমার ভাষাগত ভুলের কারণে, ভাষাগত বিষয় নাকি ওনাদের কাছে ভালো লাগেনি, এই কারণে মনক্ষুণ্ণ হয়েছেন বললো। তারপর আমি বলছি যে ভাষাগত ভুলের কারণে যদি মনক্ষুণ্ণ হয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু তো বিষয়টা তো সত্য। তো এই জায়গা নিয়ে আমার মনে হয় সেই দিনের 21 টিভি সে আলোচনার পরে আর এই বিষয় নিয়ে হান্নান মাসুদ, আমি বুঝছি। হান্নান মাসুদ, আমি একটা কথা বলি, আপনাদের সঙ্গে কিন্তু আমারও কথা হয়, তাহলে কোনো এক পর্যায়ে যদি এরকম হয় যে আপনার সঙ্গে আমার একটা কথা চলতেছে, আপনাদের দলে আমি যোগ দিব কি দিব না, সেই সময়ের মধ্যে আপনিও কি এটা বলে দিবেন যে আপনার দলে আমি যোগ দিতে চেয়েছিলাম? না, এটা বলা তো উচিত হয় নাই, সেটা আমি সেদিন 21 টিভিতে নিজে বলছি যে এই ক্ষেত্রে আমার সিনিয়ররাও আমাকে বলা উচিত ভর্ৎসনা করেছেন যে বলা উচিত হয় না। বলা উচিত হয় না, তাহলে আর দুই কথা নাই। জনাব হান্নান মাসুদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু রাকিবের কাছে যেতে চাই। রাকিব, আমি আপনাকে প্রশ্নটা করি, একটু গুচ্ছ প্রশ্ন আছে, যে আপনি বলছেন যে ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠনের অস্তিত্ব থাকবে না। এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন? বিষয়টি নিয়ে প্রশ্নে অভিযোগ না করে নিজেরা হুঁশিয়ারি কেন দিচ্ছেন? আর আপনি মনে করেন কিনা ছাত্রদল বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করে? ধন্যবাদ জনাব রাকিব। আমি একদম সরাসরি এই প্রশ্নে চলে যাবো, জাস্ট 1 মিনিটে বলে নিই। যখন যেহেতু হান্নান মাসুদ সূচনা করেছে, আমি ওদের প্রতি শুভকামনা রইল, কিন্তু যখন এখন পর্যন্ত একজন বহিষ্কার করেনি, কিংবা শীর্ষ পর্যায়ে থেকে যখন একজন সুক্রোজ খাবে, বহিষ্কার হবে, তখন বুঝতে পারবে এটা দ্বারা সারা দেশে কি ধরনের একটা মেসেজ যায়, একটা বাজে মেসেজ যায়। কারণে এর আজকের দিন পর্যন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। নিলে দেখা যাবে যে তৃণমূলের প্রভাব করবে। তো যা হোক, আমি ওদের উত্তর সাফল্য কামনা করি, এবং বহিষ্কারের যেভাবে হেসে উড়িয়ে দেয় প্রতিটা টকশোতে দেখি যে এই বহিষ্কার হ্যান্সের এটার একটা নেগেটিভ দাঁড় করা। তো এটা যখন নিজ দলে 100 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ অলরেডি হয়েছে, অনেক ব্যবস্থা নেওয়ার মতো শতাধিক অভিযোগ রয়েছে, একজনকে নেয়নি, কারণ ওই যে বাজে মেসেজ যাবে। কিন্তু ঠিক আছে, নেগেটিভ দাঁড় করা। দ্বিতীয়ত আরেকটি বিষয় বলি, হান্নান মাসুদ সহ যারা এই নিজ নিজ আসনে, যেখানে এমপি ইলেকশনের স্বপ্ন দেখে, সেখানে যদি 7 মাসে 1 থেকে 2 বার গিয়ে মনে করে ঢাকায় বসে বসে আমি এমপি হয়ে যাব, এটি কিন্তু খুবই ষড়যন্ত্রমূলক ভাবে সাধারণ জনগণ দেখে থাকে, এলাকার জনগণ, যে তার সত্যি কোথায় আমাদের কাছে আসছে না, আমাদের সাথে কথা বলছে না, আমাদের সুখে দুঃখে নাই, তাহলে সে ঢাকায় বসে বসে 7 মাসে 2 বার কে কিভাবে রাজনীতি করবে সেটা তো আপনি বলে দিতে বা ঠিক করে দিতে পারেন। জনগণের মনোভাব, বাংলাদেশের যে রাজনীতি এটা, সেটা যে সাধারণ জনগণের
কাছ থেকে তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে অবহিত হওয়া। ওকে, আপনার সেজন্য আপনার আপনার সাজেশন ওনারা শুনতেও পারেন, নাও ধন্যবাদ। শুনতেও পারেন, এটা ওনাদের ব্যাপার। অবশ্যই। আমি শুধু একটু পুরনো প্রশ্নে আপনাকে, যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন, একটু বলে, আসলে কি মাঠ পর্যায়ে কোনো চাঁদাবাজি করতে হলে কিন্তু একটা ক্ষমতা, একটা সাংগঠনিক দক্ষতা, একটা প্র্যাকটিসও লাগে। এই বিএনপি ছাড়া, ছাত্রদল ছাড়া আর কারো কি এই প্র্যাকটিস আছে এখন এই মুহূর্তে? মানে বৈষম্য বিরোধীরা চাইলে কেউ চাঁদা দিবে? না, এটা তো বিভিন্ন নিউজে আসছে যে বৈষম্য বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অভিযোগ আসছে। আমি তো ভাই ওই বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্যই কিছু বিপদগামী দলীয় নেতাকর্মী রয়েছে, তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অল্প কিছু যদি নেওয়া না হয়ে থাকে সেটা নেওয়া হবে, কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠী থাকে, প্রভাবশালী পরিবার থাকে এবং সন্ত্রাসীদের কোনো দল নেই, এটি আপনাকে মনে রাখতে হবে। এবং আমরা সেটা অন করি, আমরা সেটা মুখে না, আমরা Okay. সেটি আমাদের শুধু বক্তব্য না, আমরা সেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে সেটা নিয়ে থাকি। আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই, আমি স্পষ্টভাবে বলছি, বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে অব্যাহত রয়েছে এবং জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এখনো যারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে, তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে অপর ছাত্র সংগঠনের একটি দূরত্ব তৈরি করছে এবং কারা এটি তারা? ভবিষ্যতে কারা তারা? ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবিরের কথা এবং বলেছেন, হ্যাঁ। জি, জি, এবং সেগুলো কিন্তু অবশ্যই ভবিষ্যতে আপনার অতীতের ধারাবাহিকতা ভবিষ্যতেও কিন্তু সাধারণ শিক্ষার্থীর একটা বাজে মেসেজ যায়, কারণ কেউ না কেউ তাদেরকে ট্যাগ দিবে। তো আপনার আদর্শ নিয়ে আপনি কথা, যেমন ইতিমধ্যে ছাত্র শিবির তাদের পেজে দেখা যায় যে বেশ কিছু কাজ করছে, আমরা নিজেরা অ্যাপ্রিসিয়েট করছি। ছাত্র দল কখনো ভালো কোনো কাজে আমরা কখনো নেগেটিভ না রাকিব, দেখাই না। রাকিব আপনি, রাকিব আপনি রাজনীতি সচেতন, তো নিশ্চয়ই আরো, মানে আপনি কবে থেকে রাজনীতি সচেতন? আপনি আমাকে একটু সালটা বললে আমার একটু প্রশ্নটা করতে সুবিধা হতো, মানে রাজনীতি সম্পর্কে আগ্রহ আছে বা বোঝেন, কারণ অনেকে অনেক দ্রুত শুরু করে। আমি বলি যে আমার পরিবারের কেউ রাজনীতি করে না, আমার পরিবারের, কিন্তু আমি একটা সারাউন্ডিংস এর মধ্যে বড় হয়েছি। আমার বড় ভাইয়ের যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা খুবই স্মার্ট ছাত্র, ছোট থেকে দেখে এসেছি, তারা ছাত্রদল করেছে, তাদের স্মার্টনেস এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানের সেখান থেকে হয়েছে। আমি আপনার এই প্রশ্ন শেষ করে দিতে চাই, তো ভালো হয় যদি আপনি জি জি শেষ করেন, আমি প্রশ্নটা মনে। তো সে কারণে আপনি দেখেন যে এখন তাদের এই ভালো কাজের মাধ্যমে, আমি ইসলাম ছাত্র শিবিরকে বলছি, তাদের ভালো কাজের মাধ্যমে তারা তারা তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাবে। তো এটি আমরা চাই, কিন্তু আপনি যদি গোপনে কোনো ছাত্র সংগঠন পরিচালনা করেন, এতে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবং আমরা যখন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হই, তখন স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে, ছাত্র সংগঠন দিকে যায়। সে কারণে আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি যেন না হয়। এবং দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে সচিব জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া সেল রয়েছে এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের সেটআপ প্রয়োজন সোশ্যাল মিডিয়া সেটা রয়েছে। তো আমরা অবগত রয়েছি বাংলাদেশে আরো কারো না কারো এই ধরনের বট বাহিনী রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস রয়েছে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য। তো আমি তাদেরকে অনুরোধ জানাবো এই ধরনের অহেতুক কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা এবং অপরকে নোংরা ভাষায় এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচারে লিপ্ত হওয়ার, এগুলো থেকে তারা বিরত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আপনি যদি আমাকে সুযোগ দেন যে কেন আমি গুপ্ত সংগঠনের কথা বলেছি, আপনি দেখবেন যে জগন্নাথ খুলনা বিশ্ববিদ্যালয়ে যে তৎকালীন সময় স্টুডেন্ট যে ছিলেন, যে ছাত্র শিবিরের রানিং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তিনি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো তাকে যখন বলা হয় এখন যে একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, তখন তিনি বলেন না তিনি থানার রাজনীতি করেছেন, মহানগরের রাজনীতি করেছেন, খুলনা মহানগরের। এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে? তাহলে না, আওয়ামী লীগের সময় তো না, এটা তো মনে হয় আপনি একটু মানে মানে আওয়ামী লীগের সময় তো তারা আসলে রাজনীতি প্রকাশ্যে করতেই পারে নাই, তারা তো গুপ্তভাবেই করতে হবে। এই 6 মাসের আগে তো ছাত্র শিবিরকে 15 বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন সেটা না, নাকি আপনি কি এটা একটু আলোকপাত করবেন? ছাত্র শিবিরকে এখন আপনি যে গুপ্ত সংগঠন বলছেন, ছাত্র শিবির আসলে অপারেটই করে সেরকম করে, মানে 20-25 বছর 30 বছর ধরে সেরকম ভাবেই করতেছে। তো বিএনপি বা ছাত্রদল কবে থেকে ছাত্র শিবিরের সাথে এত পারস্পরিক সাংঘর্ষিক হলো, বা কেন, মানে এইবার এটা কেন? আপনারা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলেন? না, ধন্যবাদ। আপনাদের তো বন্ধু ছাত্র শিবির। সরল ভাষায় বলেছেন যে
এরা গুপ্ত রাজনীতি করে, কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় হ্যাঁ, কিংবা টকশোতে বসে, তারা তো কখনোই স্বীকার করে না যে তারা গুপ্ত সংগঠন। প্রবলেম কিন্তু এই জায়গায়, তারা বলুক যে আমরা ওকে। গুপ্ত রাজনীতি করি, না সেটা তো এটি মানে স্বীকার করে গুপ্ত গুপ্ত শব্দটা তো করে দেখ, ভালো গুপ্ত হয়। শব্দটা তো একটু নেগেটিভ কনোটেশন দেয়, তারা হয়তো এটা স্বীকার করবে না, হ্যাঁ, কিন্তু না। তারা তো এই কথা এখন বারবার আমি বলেছে যে একটু আমাদেরকে তো শেষ করে লুকিয়ে দিই। থাকতে হয়েছে, এটা তারা কি আচ্ছা, না করবে? না না, আমি একটু শেষ করে দেই ভাই। জি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেগুলো, যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না, আন্দোলন নেতৃত্ব দিল অল্প কিছু ছেলে পেলে, পরবর্তীতে শিবিরের কমিটি দেওয়ার পর মাত্র 15 সদস্য, সেখানে 3 থেকে 4 জন জায়গা করে নিয়েছে। তিতুমির কলেজে যে ছেলেটা সবচেয়ে বেশি উস্কে দেওয়ার চেষ্টা করেছে, যদিও এগুলো জেনারেল স্টুডেন্টরা সামান্য পরিমাণে বিভ্রান্ত হয়নি, কারণ তাদের এজেন্টরা জেনারেল স্টুডেন্ট আগে থেকে বুঝতে পারে, ওকে। সেই ছেলে পরবর্তী কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আবির্ভূত হয়েছে। তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা গুপ্তভাবে কাজ করে, তারা পরবর্তীতে ছাত্র শিবিরের মাত্র ওই 2 সদস্য 5 সদস্য সেই কমিটিতে তাদেরকে শীর্ষ পদে দেখা যায়। ওকে। তার মানে পরবর্তীতেও যদি এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের যে কথা বললে অমুক জায়গায় চলে আয় ডাক দেওয়ার যে প্রচলন রয়েছে, তো মব কালচার আমরা যেটাকে বলি, তো আচ্ছা। সেগুলোতে তো কিন্তু স্বাভাবিক তাদের দায় আমার নিতে মনে হবে। হয় যে রাকিব, আপনাকে ধন্যবাদ। উই ক্যান ইউ এক্সটেন্ড ফর 5 or 10 minutes, আশিস? জাস্ট ইফ 5, ওকে। থ্যাংক ইউ। আমরা একটু জনাব হান্নান মাসুদ, আপনাকে একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই, আপনি যদি একটু যেহেতু সময় কমে আসছে একটু যদি ইয়াতে বলেন। আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে, মানে আপনি কাপড় কীভাবে পরবেন না, তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনি ছেলে না মেয়ে সেটাকে দেখা, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদেরও অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি। আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এসব ব্যাপারে, পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিলাব জিন্দাবাদ, সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন? আমরা যদি মোরাল পুলিশিং, ধূমপানের প্রসঙ্গ আমি বললাম, গায়ে কাপড় কীরকম দেয়া না দেয়া, এই ইনকিলাব জিন্দাবাদ, আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কি আসলে এইসব ব্যাপারে? না, আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে। পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে প্রকাশ্যে ধূমপান তো এমনিতেই নিষিদ্ধ বিশ্বের যে কোনো রাষ্ট্রেই, সেটা নারী হোক পুরুষ হোক। তার উপর হচ্ছে রমজান মাস হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা অবশ্যই ওনার এই কথা সাপোর্টিভ। তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক পরবে, হিজাব পরবে নাকি হচ্ছে সাধারণ পোশাক পরবে, এটা কেউ কাউকে বলতে পারে না। যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে, এখানে বাইরে থেকে কেউ এসে কোনো মেয়েকে এটা বলবে, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। এটাকে আমরা টিস হিসেবে ধরে নিই। এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকেও ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে, এটা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা। পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথেও বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে ছাড় দেওয়া না হয়। কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে একটি মবকে উস্কে দিয়ে বা হচ্ছে আমি এটাকে বলবো যে হচ্ছে তৌহিদি জনতার নাম করে যেভাবে মানে হচ্ছে সব জায়গায় ইয়ে করেছে, এটা বিশ্বের কাছে আমাদের দেশকে নিয়ে একটু বাজে মেসেজ যাচ্ছে। এটা নিয়ে অবশ্যই দেশবাসী সকলের কাছে আপনার কাছে আমাদের কি অনুরোধ এটা থাকবে মনে যে হয় হচ্ছে না অতি স্বাধীনতা ভালো না। আপনার কাছে এটা মনে হয় না যে অনেক সময় সেই উস্কানির মধ্যে আপনারাও সরাসরি অংশগ্রহণ করতেছেন, যেটা আপনাদের না, পছন্দ আসলে হইতেছে, হচ্ছে যে না, চলেন সেটা চলেন এটা কইরা আসি বা চলেন ওইটা কইরা আসি, অনেকগুলি বলছেন তো আপনারা স্ট্যাটাস দিয়ে বলছেন না? অবশ্যই সেরকম না। আমি একটা জিনিস যে হচ্ছে আমরা গতকালকে দেখছেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকেও একজনকে বহিষ্কার করছে, যা হচ্ছে যে কালকে মব উস্কানিতে অংশগ্রহণ করেছে। তো এইসব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি, যে যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে। আর আমরা শ্লোক সাংগঠনিক ভাবে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি। এই জায়গায় হচ্ছে যেভাবে ডানপন্থী লোকজন বিট করতে পারবে, বামপন্থী লোকজনও বিট করতে পারবে। এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল, তেমনি হচ্ছে স্লিভে ব্লাউজ পরা নারীর অবস্থান ছিল। সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি। তো সেই জায়গায় যার যার পোশাক সে সে পছন্দ করে নিবে। কেউ যদি হচ্ছে মোরাল কিছু যদি করতে হয়, তাদের অভিভাবকরা মোরাল শিক্ষা দিবে যদি যেটাকে তারা মোরাল মনে করবে। কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা টিস মনে করছি। আর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমর হোক, এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণ অভ্যুত্থান করেছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে
আমরা যে গণ অভ্যুত্থানের যে এক দফা দিয়েছি, সেই এক দফার যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই, বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি, আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে মানে এইটাকে এই অভ্যুত্থানের এটা একটি এটা কি আমরা এটাকে 90 এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি। সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য, নতুন রিপাবলিকের জন্য অবশ্যই আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন বা বিপ্লবের আরেকটি গণ বিপ্লবের বিপ্লবের প্রয়োজন। বিপ্লবের প্রতিশব্দ হিসেবে ইনকিলাব ঠিক আছে মনে করছেন? হ্যাঁ, আমরা সেটাকে সেভাবে, এটা তো হচ্ছে সেভাবেই নিচ্ছি আর কি। এটা তো হচ্ছে ঐতিহাসিক ভাবে আমাদের এই দেশে মূলত হচ্ছে আধিপত্যবাদী এর বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এই স্লোগানটা শত বছর ধরে ব্যবহৃত হয়েছে। আমরা মনে করি আধিপত্যবাদীরা এখনো হচ্ছে আমাদের দেশের প্রতি তাদের রক্তচক্ষু দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য আমরা সেই আধিপত্যবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেওয়ার জন্য, আমরা সেই আন্তর্জাতিক শক্তিগুলা যারা হচ্ছে এই দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য সেই আগ্রাসনবাদের বিরুদ্ধে আমরা আমাদের সেই ঐতিহাসিক স্লোগানটাকে আমরা আমাদের ওকে, নিজেরা স্লোগান দিচ্ছি আর কি। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু জানতে চেয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টির লেজ হিসাবে বা অঙ্গ সংগঠন হিসাবে কোনো ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না? না, আমরা স্ট্রিক্টলি বলেছি যে হচ্ছে আমরা কোনো ধরনের ছাত্র সংগঠন, আমাদের লেজুর ভিত্তিক কোনো ছাত্র সংগঠন থাকবে না, অঙ্গ সংগঠন হিসেবেও থাকবে না, এটা থাকার সুযোগও নেই। যে কোনো ছাত্র সংগঠন, এক বা একাধিক ছাত্র সংগঠন আমাদের আদর্শের সাথে মিল রেখে, আমাদের যেই মধ্যমপন্থী রাজনীতি, সেই রাজনীতির সাথে মিল রেখে একাধিক ছাত্র সংগঠন হতে পারে। তারা তাদের মতো করে রাজনীতি করতে পারে, তারা রাজনীতি শেষে যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে পারে, রাজনীতি নাও করতে পারে তাদের ছাত্র রাজনীতি শেষে। এটা একেবারেই আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা যেভাবে করেছিলাম যে হচ্ছে লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতি এবং হচ্ছে শুধুমাত্র মানে কোনো অঙ্গ শিক্ষার্থীদের সংগঠন থাকবে, প্রতিনিধিত্ব জনাব করার জন্য। জি, জনাব জি, হান্নান মাসুদ, কোনো অঙ্গ সংগঠন থাকছে না। আচ্ছা, জি, জি। আমি আবার আসছি আপনার কাছে। আমি একটু জনাব রাকিবুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে কোনো ধরনের নির্বাচনে রাজি না, যদিও বিএনপি দাবি করে যে তারা অনেক বেশি জনপ্রিয় দল সারা বাংলাদেশে। তো অন্য নির্বাচন হলে, স্থানীয় সরকার নির্বাচন বা গণপরিষদ নির্বাচন হলে বিএনপির অসুবিধা কি? আপনি যদি এক দুই লাইনে আপনার ইয়েটা বলেন। আমি একটু বলতে চাই, একটু আমাকে 2-3 মিনিট একটু সময় দিতে হবে। জি, 2 মিনিট। তো খালিদ ভাই, আপনি আহ, আমাদের যে পুলিশ প্রশাসনের যে অবস্থা, কি অবস্থায় রয়েছে, সেটা কিন্তু সকলের বক্তব্য স্পষ্ট। বিশেষ করে হান্নান মাসুদ সহ আমরা যারা রয়েছে সবাই আমরা অবগত রয়েছে। তো এই পুলিশ প্রশাসন দিয়ে আপনি নিশ্চয়ই এই স্থানীয় নির্বাচন করার মতো অবস্থায় নেই। দ্বিতীয়ত আসেন যে লোকাল পর্যায়ে এই আমরা যেমন ছাত্র দল মার্চ ফর জাস্টিস পালন করছি, ইতিমধ্যে 3টা প্রোগ্রাম করেছি। এই যে আমরা সামনে আবারও সেই কর্মসূচিতে যাব ছাত্রলীগের ও তার দোষরদের বিচারের দাবিতে। তো এই পুলিশ প্রশাসন কি সেই বিচার করার সক্ষমতা করেছে? পারেনি। এই পুলিশ প্রশাসন দিয়ে জাতীয় সংসদ নির্বাচন কেমনে করবেন? এখানে তো শুধু পুলিশ প্রশাসন থাকবে না, সেখানে থাকবে? আপনি অবশ্যই অপর সকল আইন শৃঙ্খলা বাহিনী থাকে না। তো স্থানীয় সরকার নির্বাচনেও একটা আপনি টেস্ট করে দেখেন যে কি হইতে যাচ্ছে। জি খালিদ ভাই, আপনি নিশ্চয়ই একটা কালচার এবং সারা দেশে একটা কালচার রয়েছে বছরের পর বছর, যে শুধু ফ্যাসিস্টদের সর্বশেষ সময় ব্যতীত, যে অবশ্যই সেখানে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে নিযুক্ত করে সেখানে। আর আরেকটি বিষয় আসেন, যেখানে প্রধান নির্বাচন কমিশনাররা বারবার যেখানে বলেন, তো সেখানে এত ইন্টারেস্ট, এখানে তো আপনি যে ধরনের হামলা এবং যে ধরনের হত্যাযোগ্য হয়ে যেতে পারে। কারণ লোকাল এটা এত সহজ না। এখানে অনেক কিছু ঢাকায় বসে বসে ইকুয়েশন করে আমি স্থানীয় নির্বাচন করব, এখানে দেশে তো অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, সেই দায়ভার টাকা এবং কেউ ইচ্ছে করে এই ধরনের অরাজক দায়ভার তখন নতুন পার্টিতে দিয়েন, অসুবিধা কি? না 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 না, সেটা না। যদি এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেহেতু এ দায়ভার কে নিবে? এবং যদি আমরা সন্দেহ করতে পারি যে সে ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্যই কেউ এই ধরনের আগে স্থানীয় চাচ্ছে। আমি একটা পজিটিভ কথা বলে শেষ করতে চাই। আচ্ছা, না আপনার শেষ না, আপনার কাছে আবার আমি আসবো। আমার জরুরি প্রশ্নটা, সবচেয়ে জরুরি প্রশ্নটা এখন একটু জনাব আব্দুল হান্নান মাসুদকে করতে হচ্ছে। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনারা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন, অনেকদিন পরে নতুন একটা রাজনৈতিক দলকে নিয়ে আমাদের সবার মধ্যে অনেক আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কিন্তু আপনারা রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করার পরই আপনাদের শীর্ষ নেতাদের একজন জনাব সার্জিস আলম বললেন
শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যাতে নির্বাচনের নামও না নেয়। নানাভাবেই দেখা যাচ্ছে যে মানে আপনাদের আসলে জাতীয় নির্বাচনের প্রতি আপনাদের অনীহা, অনাগ্রহ, আপনারা কোনো না কোনোভাবে এটাকে লম্বা, আজকে সংস্কার, কালকে শেখ হাসিনার ফাঁসি, যেগুলো আসলে মানে একজন বলতেছিলেন যে মানে যত লম্বা করা যায় টেনে, এটা আপনারা কেন করতে যেতেছেন? মানে সাধারণ মানুষের মুখোমুখি তাদের ম্যান্ডেটটা আপনারা নিতে চাচ্ছেন না কেন? আজকে স্থানীয় সংসদ নির্বাচনের কথা বলেন, কালকে গণপরিষদ নির্বাচনের কথা বলেন। আপনারা কি আসলে অ্যাওয়ার অফ যে গণপরিষদ নির্বাচন করলে, জাতীয় সংসদ নির্বাচন করতে তারপর অন্ততর 1-1.5 বছর লাগবে গণপরিষদের মধ্যে থেকে এটা আলোচনা করে সংবিধানে কটু সংস্কার করা হবে না হবে, এটা কি আপনারা জানেন কিনা, নাকি এইটাই চান? দেখেন দেখেন খালেদ ভাই, আমরা ডিরেক্টলি স্পষ্ট করছি জাতীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো অনীহা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু জাতীয় নির্বাচন যে আপনি দিবেন 300 আসনে, যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন, ক্ষমতায় কে যাবে, কে দেশ শাসন করবে সেই প্রশ্ন। আপনি দেখেন যে হচ্ছে এলাকায় এলাকায় চাঁদাবাজিটাই এই প্রশাসন, এখন তো যৌথ বাহিনী আছে, আছে, এই প্রশাসন চাঁদাবাজিটাই বন্ধ করতে পারতেছে না। আপনাদের ফর্মুলাটা কি? আপনাদের ফর্মুলাটা কি? চাঁদাবাজি বন্ধ করতে পারতেছে না, তার মানে ইলেকশন হবে না, শেখ হাসিনাকে ফাঁসি দেন। আমি একটু বলছি, বিএনপি এত চেষ্টা করেও তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না। বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে সবাই বলতেছে তৃণমূলকে তারা কন্ট্রোল করতে পারছে। তো এরা যখন হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন শুরু ঘোষণা করা হলে, এরা যখন হচ্ছে কেন্দ্র দখল করবে, তখন বিএনপি কেন্দ্র দখল করে তো ভোট করে ফেললে তো কিছু এই সরকার, আমি আপনাকে বলি জনাব আব্দুল আহমেদ মাসুদ, এই সরকার 7 মাস হয়েছে ক্ষমতা এসছে, তারা এটা কন্ট্রোল করতে পারে না। আমরা কেমনে বিশ্বাস করবো যে 2 বছর পরে পারবে? আমরা একটা লিটমাস টেস্ট চাচ্ছি। আমরা এটা বলছি না যে হচ্ছে 2 বছর বা 1.5 বছর, আমরা লিটমাস টেস্ট চাচ্ছি যাচ্ছে এই প্রশাসন আসলে কতটুকু নিরপেক্ষ থাকবে। এখন তো নিরপেক্ষ পাচ্ছি না, কারণ প্রশাসনের উঁচু পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত সব জায়গায় হচ্ছে একপন্থী, বিএনপি পন্থী, জামাত পন্থী, মানে সব পন্থী। আপনি আইনজীবীদেরও আমি ফর্মুলাটা একটু শুনতে চাই জনাব হান্নান মাসুদ, আমি একটু ফর্মুলাটা শুনতে চাই যে একটা স্থানীয় সরকার নির্বাচন হলে অঞ্চল ভিত্তিক ছোট ছোট করে, মানে হচ্ছে আপনি হচ্ছে কয়েকটা জেলা, 10টা জেলা, 5টা জেলা করে করে আপনি স্থানীয় সরকার নির্বাচন যদি শুরু করতে পারেন, এই জায়গাগুলো যদি হচ্ছে আপনার নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয়, এবং এই জায়গাগুলোতে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনাব হান্নান মাসুদ, আপনি মানুষের মধ্যে কনফিডেন্স, জনাব হান্নান মাসুদ আমাকে একটু কথা বলতে দেন। জনাব হান্নান মাসুদ, আমি একটু কথা বলতে দেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার একজন পরিপূর্ণ ভালো চমৎকার রাজনীতিবিদ হওয়ার সকল গুণাবলী আপনার মধ্যে আছে, কারণ আপনি নিজেই শুরু করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটির থেকে ওটির পার্থক্য হলো ওটির সরকার পরিবর্তনের নির্বাচন। তো আপনি কি মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন যদি আপনি একটা সুষ্ঠু ভালো পান, তাইলে আপনি বুঝে ফেলাবেন যে সরকার পরিবর্তন ভালো হবে, নির্বাচন ভালো হবে? জি জি, অবশ্যই আমরা মনে করবো যে হচ্ছে তাহলে জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু হবে। এটা একটা লিটমাস টেস্ট হিসেবে আমরা দেখতে চাচ্ছি। দুইটা তো দুই ধরনের নির্বাচন, দুইটা তো দুই ধরনের নির্বাচন। না, 2 ধরনের নির্বাচন হলো যে প্রশাসনের নিরপেক্ষতা এবং প্রশাসনের কন্ট্রোল। বিএনপি যদি অংশই না করে স্থানীয় সরকার নির্বাচন, আপনি কন্ট্রোল নিরপেক্ষ দেখে কি করবেন? কেন অংশগ্রহণ করতে চাচ্ছে না? বিএনপি তো সবচেয়ে শক্তিশালী দল, বিএনপি তো সবচেয়ে বেশি যেরকম আপনি বিএনপিতে থাকলে আপনি স্থানীয় সরকার নির্বাচন করতেন, প্রশাসনের লিটমাস টেস্ট করতেন? অবশ্যই আমরা বিএনপিতে থাকি আর হচ্ছে যে দলে থাকি, আমরা দেশের স্বার্থটা আগে ভাবতাম, দলীয় স্বার্থটা পরে। যেহেতু এই সরকার আপনাদের, একদম যেহেতু এই সরকার আপনাদের, না না, এই সরকার সবারই, এই সরকার সবারই, এই সরকার শুধুমাত্র আমাদের না, এই সরকার সবারই। এই সরকারে যেমন বিএনপি, জামাত সবাই এই সরকারের সাপোর্টে, এবং এই সরকারে তারা প্রত্যেকে তাদের প্রস্তাবিত নামগুলো এই সরকারের বিভিন্ন জায়গায় আছে। এই সরকার যে আইন পরিষদ, আচ্ছা আমি একটা কথা বলি, আমি জাস্ট এক লাইনে একটু ফর্মুলাটা জানতে চাই। ধরেন এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন করলো, যদিও এই সরকার মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার পর বাহিনী ঠিক করতে পারে না, বিএনপির চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন ভালো করতে পারবে? আমরা তো বলছি এটা লিটমাস টেস্ট হিসেবে সরকারকে আমরা দেখতে চাচ্ছি। সরকার যদি এটা না পারে, তাহলে সেই সরকার কিভাবে জাতীয় সরকার নির্বাচন? তো আমরা আরো 5 বছর পরে জাতীয় সংসদ নির্বাচন করব, তাই তো? তো সুতরাং এই না, আমরা 5 বছর পর বলি না। যদি সরকার তো পারবে না, 5 মাসে যে পারে না, যার 9 বছর হয় না তার 90 বছর হবে না। যারা পারবেন না, যেহেতু হচ্ছে 16 বছরে শেখ হাসিনা সবই পারছে, তাই বলে 24 এসেও পারে নাই। মানে সবসময় যে পারে না, পারে সবসময় পারে, আবার যে পারে না সে সবসময় পারে না, এই কথার তো কোনো মিল নেই। আচ্ছা, আর গণপরিষদটা, আর গণপরিষদ নির্বাচন, আর এটা খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণপরিষদ এবং সংসদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমরা ডিরেক্টলি বলছি গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথেই হতে পারে। মানে সেটা কেমনে? মানে একই লোক, ধরেন হান্নান মাসুদ গণপরিষদের ইলেকশনও দাঁড়াবে, সংসদ ইলেকশনও দাঁড়াবে, নাকি যে সংসদে দাঁড়াবে সেই গণপরিষদ? দেখেন, এটা হচ্ছে আলাপ আলোচনার ভিত্তিতে 2 ধরনেরই হতে পারে। দুইটা বিষয় আমরা আপনি কি ভেবে দেখছেন 2 ধরনের হলে দুইটা কিরকম হবে? আপনারা ভেবে দেখছেন? না না না, আমি বলছি 2টা প্রস্তাবনা আমাদের কাছে তো এখানে আছে। আমরা বলছি যে হচ্ছে একই সাথে একই দিনে নির্বাচন হলে যেটা জাতীয় সংসদ হবে সেটা গণপরিষদ হিসেবেও ভূমিকা রাখতে পারে, অথবা হচ্ছে জাতীয় সংসদের হচ্ছে এলাকা ভিত্তিক জাতীয় সংসদের আসন ভিত্তিক তারা যাবে, আর হচ্ছে দলীয়
কত পার্সেন্ট ভোটের পার্সেন্টেজ হিসাবে হচ্ছে প্রতিটি দল থেকে আপনারা প্রতিটি রাজনৈতিক গণপরিষদের জনাব হান্নান মাসুদ, আপনাকে এই অনেক দুটো ধন্যবাদ। হতে পারে। রাজনৈতিক দল হওয়ার আগেই আপনারা কেন এত ইকুয়েশন আর ডেস্ক ম্যাটারের মধ্যে যাচ্ছেন না, দেখেন হচ্ছে জনগণের উপর আস্থা না রেখে? এইটা খুবই আমরা তো জনগণের উপরে ছেড়ে দিতে চাচ্ছি, জনগণকেই বলছি যে হচ্ছে তারা আসলে ভোট নেন, গণপরিষদ ভোট চাচ্ছে নেন, কিনা, ভোট তাহলে নেন, ভোট প্রয়োজনে নেন। একটা গণভোট আয়োজন করা যেতে সব পারে। ধরনের ভোট, যারা খালি একটা জাতীয় সংসদ গণভোট নির্বাচন বাদে সব না, ভোট। জাতীয় সংসদ হান্নান, আমরা তো বলছি একসাথে হোক, আমরা তো একসাথে একই দিনে হতে বলতেছি। একসাথে গণভোট, গণপরিষদ ভোট, জাতীয় সংসদ নির্বাচন, তার আগে স্থানীয় সরকার কেন? নির্বাচন। হাওয়েভার হান্নান মাসুদ, আপনার সাথে কথা বলা খুবই আনন্দদায়ক, আপনাকে ধন্যবাদ। আমরা একটা শেষ প্রশ্ন নিয়ে আমরা এখন যেতে চাই হচ্ছে জনাব রাকিবুল ইসলাম আপনার কাছে। জনাব রাকিবুল ইসলাম, আপনার শেষ লাইনটি অবশ্যই বলবেন, কিন্তু পাশাপাশি আপনি যদি এটা একটু পরিষ্কার করতেন যে ছাত্র দলের সভাপতি হিসাবে আপনি এইটাই লক্ষ্য এবং কর্তব্য মনে করেন কিনা কোনো না কোনো প্রকারে বিএনপিকে ক্ষমতায় আনা? ধন্যবাদ। আমার মনে হয় সর্বশেষ যে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে কিংবা আগেও এই কমিটি, আমাদের যে কমিটি হয়েছে তাদের অ্যাক্টিভিটিস দেখবেন, আমরা সেই প্রক্রিয়ায় নিয়ে আমরা বিএনপির কোনো কর্মসূচি রিলেটেড কোনো কর্মসূচিতে ওই ধরনের কোনো কর্মসূচি প্রণয়ন করিনি। আমরা সরাসরি শুধুমাত্র সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের প্রজন্ম বদলের এবং ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তনের ছাত্র রাজনীতি উপহার দেওয়া যায়, সেই রাজনীতিতে আমরা রয়েছি। কিন্তু আপনি তো পুরো পলিটিক্সটাই করতেছেন বেগম জিয়া এবং তারেক সাহেবের নামে, কেন? অবশ্যই কেন তারা কেন তো ছাত্রদলের সাথে বিএনপির কি সম্পর্ক, মানে যদি লেজ না হন আপনারা? না, আমরা তো সহযোগী সংগঠনের তো আমাদের লিখিত, আমরা সহযোগী সংগঠন। না, এখন কেউ যদি সেইটা বোঝাতে আপনি চায়, ঠিক মনে করেন এটা কিনা, যে দুঃখজনক সেইটা যে ঠিক মনে করেন কিনা? বাংলাদেশের এই যে নতুন যে ছাত্র সংগঠন হলো কিংবা সর্বশেষ আরেকটি ছাত্র সংগঠন রয়েছে, তারা প্রতিদিন ব্যাখ্যা দিয়ে বোঝায় যে তারা তাদের ফাদার সংগঠনের কোনো সহযোগী সংগঠন না। না, কিন্তু তো এগুলো সাধারণ শিক্ষার্থীরাই নিবে, যে জাস্টিফাই করবে যে এগুলো সহযোগী সংগঠন কিনে। আমরা তো ঘোষণাকৃত, আমরা ঘোষণা দিয়ে সহযোগী সংগঠন, আমাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ রয়েছে যে আমরা সহযোগী সংগঠন, নট অঙ্গ সংগঠন। এইটা আপনি মনে করেন কিনা যেটা ঠিক আসলে জুলাই আগস্ট আন্দোলনের পরে একটা সহযোগী সংগঠন, একটা এখানে রাজনৈতিক যদি দলের? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একজন রাষ্ট্রনায়ক থেকে থাকে, যদি আপসহীন এবং বাংলাদেশের অনুবাদ জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, বেগম খালেদা জিয়া সেই যদি দল থেকে আগামীর বাংলাদেশের যদি একজন লিডার থেকে থাকে, এটা আমরা বিশ্বাস করি না, সাধারণ জনগণ বিশ্বাস করে। তার সাথে থেকে জি, তার সাথে থেকে যদি রাষ্ট্র গঠনে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার মতো অবস্থায় থাকা যায়, অবশ্যই। তাহলে তো আপনার এই ফর্মুলায় তো আপনারা ছাড়া আর কেউ এই ছাত্র রাজনীতি করতে পারবে না, কারণ বিএনপির দল তো একটাই হবে, একজনই তো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এখন হবে। যদি সাধারণ শিক্ষার্থীরা আমাদের পতাকা তলে আসে, আমরা কি বাংলাদেশে এখন কোথাও এই কালচার রয়েছে আমরা জোর জবরদস্তি করে মিছিলে, মিটিং এ কিংবা আমাদের পতাকা তলে নিয়ে আসছি? এখন যদি সেই মিছিল বড় হয়, দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, তাহলে আমরা বলবো যে না ভাই তোমরা। আমার মনে হয় যে আজকে রাকিবুল ইসলাম আপনিও আসলে অনেকগুলি বিষয়ে খুব খোলাখুলি উত্তর দিয়েছেন, কিন্তু আমি যেটি বলতে চাই, আমরা 30 সেকেন্ড, আমি ছাত্র সংগঠন হিসাবে আমি সত্যি ঐক্যে বিশ্বাসী। আমরা বৃহত্তর ঐক্য নিয়ে জুলাই আগস্টের ঐক্যকে বজায় রাখবো, এবং আমি কথা দিচ্ছি ছাত্রদল অবশ্যই প্রজন্ম বদলের ছাত্র রাজনীতি উপহার দেবে। ছাত্র রাজনীতি যে গুণগত পরিবর্তন, ছাত্র রাজনীতি সেটা তখনই হবে আপনি যখন বিএনপিকে ক্ষমতা না আসতে যাবেন। রাকিব, আপনি যখন বলবেন আপনি ইন্ডিভিজুয়াল, আমি খালি ছাত্রদের ইয়ে দিয়ে কথা বলি, আমার আদর্শ জিয়াউর রহমান, এটা আপনি বলতে পারবেন, কিন্তু আপনি বিএনপির ক্ষমতায় আসেন, তারেক জিয়াকে ভোট দেন, এইটা বললে আপনার ছাত্র সংগঠন থাকেন না। বক্তব্যে না না, আমরা আমরা ক্যাম্পাস গুলোতে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা ধানের শেষে ভোট চান। রাকিব, এটা তারেক সাহেবের সাথে আলোচনা করে আপনারা এটা থেকে আলাদা হন। সহযোগী সংগঠন থাকেন, আপনারা একই আদর্শে থাকেন, কিন্তু এটা স্টুডেন্ট উইং হন। আমরা আশা করি আর কি এরকম, আমরা এই স্বপ্ন দেখি যে আসলে একটা লেজুর ভিত্তি ছাড়া একটা দল, আপনারা ধানে ভোট দিতে বললে আর